পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। যারা টিভির এখন উল্টো দিকে বসে অনুষ্ঠান দেখছেন, তাদের মধ্যে অ্যাস্ট্রোলজার বা নিউমারোলজিস্ট যারা, তাদের সম্পর্কে নানান রকম ধ্যান ধারণা আছে। অনেকে বিলিভ করেন, অনেকে বিলিভ করেন না, অনেকে তর্ক করেন, সমালোচনা করেন। আলোচনার নিরিখে বিষয়টাকে বোঝার চেষ্টা করেন অনেকে, আবার অনেকে করেনই না। বলে না, গোয়ার তুমি বলে একটা বাংলায় শব্দ আছে, না এসব ঠিক নয়, মানুষ অনেকে বলার চেষ্টা করেন। প্রত্যেককেই শ্রদ্ধা এবং সম্মান জানাই এই কারণের জন্য, কারণ স্বাধীন দেশে অ্যাটলিস্ট এইটুক তো স্বাধীনতা মানুষের থাকবে যে কোনটাকে মানুষ নেবেন অর্থাৎ অ্যাকসেপ্ট করবেন আর কোনটাকে রিজেক্ট করবেন, সেটা মানুষের স্বাধীনতা থাকা উচিত। অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি যে কৌশিকদা এটাতে বিশ্বাস করেন। আমি এখন এই মুহূর্তে জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপের সঙ্গে অনুষ্ঠানে বসে রয়েছে। এবার হচ্ছে সত্যি, মানে দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে প্রামাণ্য বিষয়টা তো মানুষ অ্যাটলিস্ট চাইবেন, মানে লজিক্যাল একটা এভিডেন্স তো মানুষ চাইবেন। এবং সেই নিরিখে দাঁড়িয়ে আমি দর্শক হিসাবে ছিলাম, আমি এই আসনে ছিলাম না, কিন্তু আমার প্রোগ্রামটার কথা বারবার করে আজকে এই মুহূর্তে মনে পড়ছে। দ্য ডেট ওয়াজ 5th সেপ্টেম্বর অফ 2025, অর্থাৎ এই বছরের সেপ্টেম্বর মাসের ঠিক 5 তারিখে, অর্থাৎ যে দিনটা শিক্ষক দিবস ছিল, সেই দিন কৌশিক ডি কাশ্যপ কি বলেছিলেন সেটা একবার দেখাই, তারপর আমি আলোচনাটা আপনাদেরকে নিয়ে আসবো। কিন্তু যারা এখন প্রথম থেকে দেড়টার এই অনুষ্ঠান দেখছেন, তাদের জন্য এই ফুটেজ ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, যেটা এই প্ল্যাটফর্মে আজকের গেস্ট কৌশিক ডি কাশ্যপ 5 তারিখে 5/9/2025 বলেছিলেন। কি বলেছিলেন দেখবো আগে। এবং এই যে গ্রহণ আসছে, এর ফলত আমার দেশ থেকে যেহেতু এই গ্রহণ পরিলক্ষিত হবে, এবং স্বাধীন ভারতের বৃষ লগ্ন কর্কট রাশির কুণ্ডলী আপনারা যদি দেখেন, লগ্নের সাপেক্ষে চতুর্থ দশম অ্যাক্সিসে গ্রহণ হচ্ছে এবং রাশির সাপেক্ষে দ্বিতীয় অষ্টম অ্যাক্সিসে গ্রহণ হচ্ছে। সুতরাং ফুল ফ্লেজেড এফেক্ট কিন্তু ভারতবর্ষের উপরে আসতে চলেছে। একে গ্রহণ, তার মধ্যে একটা দশা চেঞ্জ হচ্ছে, এবং সেই দশাটা স্বাধীন ভারতের কুণ্ডলী অনুযায়ী, যেহেতু মঙ্গলের দশা, দ্বাদশ সপ্তমপতির মারক গ্রহের দশা, সেটা কিন্তু হ্যামারিং করবে প্রথমেই। সুতরাং সেই জায়গায় সরকার বাহাদুর তো নিশ্চয়ই নিজেদের মতো সেটা ট্যাকেল করার চেষ্টা করবেন। আশা করি সজাগ আছেন, সজাগ থাকবেন এবং ট্যাকেল করতে হবে। কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতি কিন্তু আগামী 3 মাস 4 মাস অন্তত নভেম্বর অবধি তৈরি হতে পারে। আমি জাস্ট একটা দিন পেছবো। গতকালকে দিল্লির ঘটনা আপনারা জানেন, লালকেল্লার মতো সুরক্ষিত জায়গায় একটা বিরাট ব্লাস্ট। তার আগে আমি স্বাগত জানাবো কৌশিকদাকে। কৌশিকদার এই প্রেডিকশনের জন্য আপনাকে ধন্যবাদ, এবং জ্যোতিষ সম্পর্কে মানুষকে সংশয় মুক্ত করবার যে জার্নি আপনাদের মতো জ্যোতিষীরা করছেন, তাদের এই ভিশনটাকে আমি রেসপেক্ট করি। অন্তত পক্ষে 5 তারিখের এই বক্তব্যের পর পরিষ্কার যে আপনি বলছেন একটা টাফ সিচুয়েশন যাবে, লগ্ন এবং রাশির ভিত্তিতে আপনি ভারতকে বিচার করছেন, আপনি সরকার বাহাদুরকে দায়িত্ব দিচ্ছেন, কিন্তু আবার শেষে এটাও বলছেন যে নভেম্বরের মধ্যে একটা ভয়াবহ কিছু ঘটতে পারে। কৌশিকদা, এই জায়গাটাতে আপনার বলার পর একটা সেলফ স্যাটিসফ্যাকশন থাকবে, কিন্তু কিসের বিচারে এটা বলেছিলেন সেটা যদি বলা সম্ভব হয় শুনবো। কিন্তু যেহেতু আপনি নিউমারোলজিস্ট কৌশিকদা, আপনার থেকে একটা জিনিস জিজ্ঞেস করি। এই বছরটা হচ্ছে 9-এর বছর, অর্থাৎ মঙ্গলের বছর। বছরের প্রথম থেকে আগুন অগ্নি চলছে, শহর মানে সারা দেশ জুড়ে চলছে। কালকের দিনটাকে যদি আমি ধরি 10 তারিখ, মানে 1 সূর্যের সংখ্যা, আমি যদি টোটাল ক্যালকুলেট করি মানে 10-11-2025, তাহলেও সংখ্যাটা দাঁড়ায় 3। ডেট এবং মাস ধরলে সংখ্যাটা 3 তো জুপিটারের সংখ্যা, এদিকে আবার মঙ্গলের বছর, সঙ্গে আপনার প্রেডিকশন, সব মিলিয়ে কালকে দিল্লির ব্লাস্টকে কৌশিক ডি কাশ্যপ কীভাবে দেখবে? নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম, এবং দেবাশিসকে অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন একসাথে ছুড়ে দিয়েছে। দেবাশিস একটা কথা বলেছে যে এই বছরটা থেকে, তো যেহেতু 9 সংখ্যার বছর, সারা বিশ্ব সংসারে যুদ্ধ, বিগ্রহ, আগুন, অগ্নুৎপাত এ তো হবে, 100 বার হবে। তার মধ্যে একটা কথা বলতে ভুলে গেছে, ভূমিকম্প। বছর শুরু হয়েছিল আমাদের মায়ানমার এবং থাইল্যান্ডের ভূমিকম্প দিয়ে। যাই হোক,
কিছুদিন আগে আফগানিস্তানেও ভূমিকম্প হয়ে গেছে। আপনি যদি ডিভাস্টেশনের কথা বলেন তাহলে জামাইকাতে যে ঝড় হয়েছে কয়েকদিন আগে, প্রায় 200 বছরেই প্রথম হয়েছে এই ধরনের। তার কারণ হচ্ছে জামাইকাতে যে ঝড়টা হয়েছে সেটার পার্সপেক্টিভ গ্রহযোগ আলাদা। আসছি এর পরবর্তী ক্ষেত্রে, যেটা বলা আছে অলরেডি 2 সপ্তাহ আগে আমি সেই পরিপ্রেক্ষিতে বলেছিলাম যে জলস্থান নির্ভর জায়গায় সমস্যা আসবে। সেই জায়গাগুলো অবশ্যই বলবো। বিষয় হচ্ছে দেবাশীষ অদ্ভুত কথা একটা, অদ্ভুত না, ঠিক কথা বলেছে, এটা আমার মনেও কালকে এসছে, যে সাধারণভাবে যত ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি, উগ্রপন্থা হানা হোক, কোনো ঝুট ঝামেলা হোক, ভূমিকম্প হোক, এই ধরনের কোনো প্রাকৃতিক আপদ বিপদ বা ম্যানমেড, সাধারণভাবে 4, 8, 9 সংখ্যা এফেক্ট করে। কিন্তু কালকে 10 তারিখ ছিল নভেম্বর মাসের, টোটালে দেবাশিস কোষে আপনাদের বলে দিয়েছে সেটা 3 ছিল। জুপিটারের সংখ্যা, বৃহস্পতি মানেই গদগদ ব্যাপার হয় আমাদের। দেবাশিস একটা জিনিস ভুলে গেল, এবছর আহমেদাবাদে যে প্লেনটা ক্র্যাশ করেছিল সেটা 12ই জুন করেছিল, সেটা তো জুপিটারের নাম্বার। করেছিল কেন সেটা আমারও প্রশ্ন। আমরা জানি না বলেই সেটা আপনার সামনে ব্যাপার হচ্ছে থিং ইজ নট দ্যাট। ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে যত ডিভাস্টেশন ম্যানমেড বা নেচার মেড, প্রাকৃতিক এবং মানুষ দ্বারা, সাধারণভাবে 4, 8, 9 ভাইব্রেশনেই হয়। টুইন টাওয়ার কিন্তু 11 তারিখ হয়েছিল, 11/9, তাই না? ওটা 9/11 বলা হয়, অ্যাকচুয়ালি 11ই নয়, তাই না? এটা হলো 10 তারিখ। এর আগে যখন দিল্লি হয়েছিল তখন কিন্তু 26 তারিখ হয়েছিল নভেম্বর মাসে। সুতরাং এটা তো একটা পার্সপেক্ট। 26/11 কৌশিকদা কেন বলেছিলেন সেটা দেবাশিস 5 তারিখের টোটাল অনুষ্ঠান যারা শুনেছেন, না শুনলে ইউটিউবে গিয়ে আজকের অনুষ্ঠানের পর আবার শুনে নেবেন। শুধু এইটুকুনি ক্লিপিংস আমরা দেখালাম, ওখানে ইলাবোরেটলি বলা আছে যে বাহ্যিক শত্রু এবং দেশের শত্রু মিলিতভাবে ভারতবর্ষে গন্ডগোল করা কিন্তু চেষ্টা হবে। এবং 7ই সেপ্টেম্বর যখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছিল, যেহেতু দেবাশিস খবরেরও মানুষ, খবরের চ্যানেলে ওকে দেখা যায়, সিটিবিএনবাসী নিউজের তরফে আপনারা দেখেন, অনেকেই ওকে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করে, ও খবর রাখে, যার ফলে রাখতে হয়, ও রাখতে বাধ্য। সুতরাং দেবাশিসের মাথায় এটাও আছে, যদি আমরা গৃহগত বাহ্যিক এবং আভ্যন্তরীণ পরিস্থিতিকে একটা সমস্যাদায়ক করে তোলার কেবলমাত্র কালকের ব্লাস্ট নয়, কিন্তু 7ই সেপ্টেম্বরের পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু সজাগ থাকি, দেবাশিসের নিশ্চয়ই মনে পড়বে, এক্ষুনি বলে দিলে, সেটা হচ্ছে যদি আমরা লাদাখকে চিন্তা করি, ডেফিনেটলি সেটাও কিন্তু ভারতবর্ষের ইন্টারনাল একটা স্টেবিলিটিকে নষ্ট করার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছিল। কে ঠিক কে ভুলে আমি যাচ্ছি না, কত পার্সেন্ট ঠিক কত পার্সেন্ট ভুলে, ওটা আমার দেবাশিসের এই মঞ্চ থেকে আলোচনা করার বিষয় নয়, যাচ্ছি না। কিন্তু সেইখান থেকে শুরু হয়েছে। 5ই সেপ্টেম্বরে এই কথাগুলোই বলা ছিল যে বাহ্যিক ইনফ্লুয়েন্স এবং ইন্টারনাল তার সঙ্গে মানুষজনের একত্রীকরণে ভারতবর্ষের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি পাকানোর, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা কিন্তু হবে। তার কারণ ওই 7ই সেপ্টেম্বরের গ্রহণ, যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ লাস্ট হয়েছিল, যেটা ভারতবর্ষ থেকে দৃশ্য ছিল, দেবাশিস জানতে চাইলো যদি বলা যায়, সেটা তো অ্যাকচুয়ালি ওই ক্লিপিংসেই দেখলেন আপনারা। কারণ ভারতবর্ষের কুণ্ডলী সাপেক্ষে সেটা বিচার্য, সারা পৃথিবীর যে কোনো দেশের কুণ্ডলী সাপেক্ষে বিচার্য। গ্রহণ যদি দৃশ্য হয় তাহলে সেই দেশে কি এফেক্ট পড়তে পারে, আদৌ কতটা এফেক্ট পড়বে, কিংবা পড়লেও যেটা নেগলিজেবল, পড়বে না। কিন্তু ভারতবর্ষের 7 তারিখ সেপ্টেম্বরে যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটা হয়েছিল, সেটা কিন্তু এফেক্ট ছিল, এবং যেহেতু পূর্ণ দৃশ্য ছিল গ্রহণটা, যার ফলে 3 মাসের নর্মাল পিরিয়ড গ্রহণের, যেখানে এফেক্ট থাকতে বাধ্য। আপনি ওই কারণের জন্য ডেডলাইন নভেম্বর, একদম নভেম্বর, এবং গত সেপ্টেম্বর থেকেই আমাদের দেশের যে রানিং দশা, যেটা অ্যাকচুয়ালি চালিকা শক্তি, আমাদেরও দেবাশিস যখন জন্মছক আমরা বিচার করি কারুর, অবশ্যই তার আকাশে বৃহস্পতি বা শনি বা রাহু কেতু বা অন্য গ্রহ, এই যে রাশিফল আমরা জানতে চাই না, অ্যাকচুয়ালি রাশিফলের যথার্থতা 10%, 90% দশা পিরিয়ড। দশা পিরিয়ড মানে, তুমি রাজনীতি ভালোবাসো, রাজনীতির ঢঙেই তোমাকে একটু শিখিয়ে দিই, সকলে অনেকেই শুনেছেন, অনেকে যারা শোনেননি শুনে নিন। দশা হচ্ছে কেন্দ্রীয় সরকার, অন্তর্দশা হচ্ছে রাজ্য সরকার, প্রত্যন্তর দশা হচ্ছে আপনার লোকাল পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যাল বোর্ড,
তারপরে যে প্রাণদশা, যদি পঞ্চায়েত হন তাহলে আপনার পঞ্চায়েত সমিতির লোক, আর যে সূক্ষ্ম দশা সেটা হচ্ছে আপনার পঞ্চায়েত মেম্বার। মানে পুরো পলিটিক্যাল স্ট্রাকচারে আপনি বললেন আর কি। এটাই আমাদের জীবনটা যেভাবে চলে ঠিক এইভাবেই চলে। দশা সব থেকে লম্বা চলে, তার থেকে অন্তর্দশা কম চলে। মেন দেশকে চালায় গণতান্ত্রিক ব্যবস্থায়, যে কোনো গণতান্ত্রিক দেশে তার সেন্ট্রাল গভর্নমেন্ট, তারাই পরিকল্পনা করে। তারপরে অন্তর্দশা, রাজ্যের একটা পরিকল্পনা থাকে, কিন্তু সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরিকল্পনা অনুযায়ী চলতে হয়, নট আমার মতো করে ফেলবো, হয় না। যার ফলে দশা আর অন্তর্দশা যদি ভালো থাকে তাহলে দুজন মিলে দারুণ হয়। তখন আমাদের সেটা যদি আমার জন্মছক সাপেক্ষে ভালো হয় তো তাহলে ভালো হবে, আর যদি আমার জন্মছক সাপেক্ষে সেটা মন্দ হয় তাহলে মন্দ হবে। যেরকম দেবাশিস হয়তো এক্স পার্টির সমর্থক, আমি ওয়াই পার্টির সমর্থক। এবার দেবাশিস যখন এক্স পার্টির সমর্থক, সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টে এক্স পার্টিরাই আছে, দুটো গভর্নমেন্টই তাদের, সুতরাং দশা অন্তর্দশা দুটোই ওই এক্স পার্টির চলছে। তাহলে দেবাশিস বিন্দাস আছে, কারণ আমার পক্ষের লোকরা সরকার চালাচ্ছে, অতএব আমি যা চাই সেরকমই নীতি হচ্ছে। উল্টো দিকে আমি যদি ওয়াই পার্টির লোক হই, ওয়াই পার্টি আমার ভালো লাগে, যে দশা অন্তর্দশায় এক্সের অ্যান্টি এবং কোনো দশা অন্তর্দশা তখন আমার চলছে না, কিন্তু আমার ঘরে ওই এক্সেরই দশা চলছে, তাহলে আমার ভালো লাগবে না? মানে কি, আমার ব্যক্তিগত জীবনে যখন ওরকম দশা চলবে ওখানে আমার ভালো লাগছে না, আমার কিছু করার নেই। এখানেও সেরকম আমার করার আছে, কিন্তু আমাকে লড়তে হবে, কারণ এটা আমার পার্সোনাল লাইফ। দশা এইভাবেই চলে। এবার দেশের সাপেক্ষেও দশা থাকে, যেটা সবে ওই মঙ্গলের দশা 6th অথবা 9th, সফটওয়্যার অনুযায়ী আলাদা। সেদিনও আমি বলেছিলাম 5ই সেপ্টেম্বর, হোয়াট এভার ইট। 9 সেপ্টেম্বরই যদি ধরি, 7ই সেপ্টেম্বর গ্রহণ হয়েছে, 9 সেপ্টেম্বর মঙ্গলের দশা শুরু হয়েছে। যে কোনো দশা যখনই শুরু হয় সেই দশায় সেই অন্তর্দশা অলওয়েজ ট্রাভেলসাম, অথবা একটা প্ল্যাটফর্ম থেকে যখন গাড়ি ছাড়ে সেই গাড়িটা একে বেঁকে এই ক্রসিং ওই ক্রসিং করতে করতে একটা স্মুথ রানিং অবস্থায় আসতে গিয়ে দেখবেন রেলটা ঘাটঘাট ঘাটঘাট করে, কারণ ছিল হয়তো 4 নম্বরে, ওটা সরতে সরতে 2-এ আসছে, তারপরে সরতে সরতে হয়তো চলে যাবে 1-এ বা 1-এর এতে, তখন দেখবেন ক্রসিং হয়, ঘাটঘাট ঘাটঘাট করে পুরো ট্রেনটা। ঠিক দশা অন্তর্দশা হচ্ছে এরকম, যখন ও একটা স্মুথনেসে আসতে চেষ্টা করছে। সুতরাং দশার আন্ডারে সেই গ্রহেরই অন্তর্দশা হয় যখন একটু এমনিতেই ভালো হোক মন্দ হোক সে একটু ট্রাভেলসাম হবেই। সেই দশা, সেই অন্তর্দশা মঙ্গলেরই সময়ে এখন ভারতবর্ষ চলছে। তার সঙ্গে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষ থেকে দৃষ্ট হয়েছে, এবং ভারতবর্ষের লগ্ন রাশি সাপেক্ষে 4th, 10ম, 2য় এবং 8ম এই অ্যাক্সিসে গ্রহণটা হয়েছে, যেটা চরম খারাপ। তার ইলাবরেট অ্যানালিসিসেও প্রফেসর KN রাও স্যারের মত অনুযায়ী সেদিন দেয়া আছে, আমার সম্ভবত ইউটিউবেও ইলাবরেট আছে। সব থেকে মুশকিল দেবাশিস, আমরা এত কথা বলছি, আলোচনা করছি, তুমি প্রমাণ করার চেষ্টা করছো, জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব বলার চেষ্টা করতে পারে, কতটা মিলবে না তুমি আমি কেউ আমরা ভগবান নই, আবার চরমভাবে শয়তানও নই, এই দুজনের হাতে ঘটানোর ক্ষমতা আলটিমেট। সুতরাং 100 আমরা পারবো না, কিন্তু একটা দিশা নির্ধারণ করা যায়। শুধু কালকের দিল্লি ব্লাস্টকে আমরা দেখছি, আমরা এটা দেখছি না জম্মু কাশ্মীর ভায়া লখনৌ হয়ে ফরিদাবাদ অবধি কয়েকশো কিলো অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত হয়েছে, ডাক্তারবাবুদের ধরেছে এবং তারা এখানে কেন্দ্রীয় এজেন্সি, তারা এখানকার নাগরিক। সুতরাং অবশ্যই তৎপরতা দেখিয়েছে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় এজেন্সিরা, কিন্তু আরেকটু তৎপর হলে বোধহয় ভালো হতো, কিংবা বলা ভালো যে কে কি ভাবলো আমাদের বয়ে গেল। আমাদের স্বাধীনতা নেওয়া হয়েছিল জ্যোতিষশাস্ত্রীদের পরামর্শ নিয়ে 15ই আগস্ট রাত 12টায়। সুতরাং আমরা কেন ডরাচ্ছি যে জ্যোতিষশাস্ত্র ফেক, জ্যোতিষশাস্ত্রে কিছু নেই, ওসব বুজরুকি? আরে যারা বুজরুকি বলে বলুক না, যারা বুজরুকি বলে তারা পাকিস্তানের দলে। পাকিস্তান কোনো জ্যোতিষশাস্ত্রীকে ফলো না করে 14ই আগস্ট রাত 12টায় নিয়েছিল করাচি প্লেসে তাদের স্বাধীনতা। অ্যাকচুয়ালি 24 ঘন্টা বয়সে বড় পাকিস্তান আমাদের থেকে, স্বাধীনতা হিসেবে দেখলে। সেখানে ভারতবর্ষের প্রোগ্রেস আর পাকিস্তানের প্রোগ্রেস কম লোক নিয়েও কেন এরকম? তাহলে জ্যোতিষশাস্ত্র কাজ করে কি করে না সেটা যারা জ্যোতিষশাস্ত্র মানে না তারা বুঝে নিক।
সুতরাং স্বাধীনতাটা যখন ভারতবর্ষে নেওয়া হয়েছিল জ্যোতিষশাস্ত্রীদের পরামর্শ নিয়ে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে যে বছরটা দেশের কেমন যাবে, কোন কোন জায়গায় টাফ সিচুয়েশন আসতে পারে, সেটা কেন কেন্দ্রীয় সরকার একটা বোর্ড গঠন করবে না রাজজ্যোতিষদের নিয়ে? আমি নখের কণার যোগ্য না এরকম জ্যোতিষশাস্ত্রী পণ্ডিত এখনও ভারতবর্ষে আছেন, যাদের আমি নিজে শ্রদ্ধা করি, প্রণাম জানাই, যাদের বক্তব্য লেখা আমি পড়ি, তাদের ধ্যান ধারণাই আলাদা, আমি কিচ্ছু না তাদের সামনে। সেই সমস্ত মানুষকে নিয়ে কেন প্যানেল গঠন করবে না? কেন করবে না? আমি কৌশিক ডিকার সব মার্চ মাসে ঘামতে ঘামতে সুবর্ণাদির সঙ্গে যখন অনুষ্ঠান করি তখন বলে রাখি যে জ্যাকেট ফ্যাকেটও কিন্তু ভালো করে কিনে রাখবেন, এবার সব থেকে বর্ষা বেশি হবে এবং সব থেকে বেশি শীত পড়বে, সেটা টের পাবেন ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে। আজকে বলিনি, এখনও ঘামছি, ঘাম আছে মুখে। সামনের মাসের পরের মাসে শীতে কাঁপে দেহটাও বলতে পারবো না, সেরকমই ঠান্ডা। এই জাস্ট কার্তিক মাস শেষ হবে, মিডল অফ দ্য নভেম্বর থেকে সেন্ট্রাল এবং নর্থ ইন্ডিয়া দিয়ে শুরু হবে প্রবাহ, সব বলা বছরের শুরুতে। সুতরাং জীবনকে বদলে দেবো রেমেডি দিয়ে, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, দেশ বদলাচ্ছে না, রাজ্য বদলাচ্ছে না, জীবন বদলে যাচ্ছে। কেন অদ্ভুত ঠেকছে না? আমি কি আন্ডারওয়ার্ল্ডের দাউদ ইব্রাহিমের লোক নাকি? প্যারালাল ইকোনমি চালাই নাকি? কি জানি কি করে দেবাশিসরা, জ্যোতিষশাস্ত্রকে কিভাবে প্রেজেন্ট করে ওরাই বলতে পারবে, আমি বলতে পারবো না। তবে এই যে আজকে নভেম্বরের তো প্রথম দিক, এখনো প্রায় 1 মাস 20 দিন বাকি। 1 মাস 25 দিন করার আগে কৌশিকদার প্রেডিকশন আপনাদেরকে শুনিয়ে দেখালাম এবং তার পেছনের ব্যাখ্যাটাও দেখালাম, কিন্তু এই যে বাকি রয়েছে এখনো 1 মাস প্রায় 19 দিন মতো, আমি চাই দেবাশিস এই বছরটা ডিভাস্টেশনে যাচ্ছে, প্রাকৃতিক বলো, যুদ্ধ বিগ্রহ বলো, নানা দিকে যাচ্ছে, তো এমনকি ইভেন ন্যাচারাল ক্যালামিটিসও বটে। আমি তবুও চাইছি 2025টাই যেন থাকে, 26 না আসে। হ্যাঁ, 26 আরো খারাপ যাবে, মানে আভাস তো সেটাই। সেটাও নয় বছরের শুরুর দিকে বা বছরের শেষ দিকেই বললি আমি, বছরের শুরু কেমন হবে। তাহলে ডিসেম্বরে আমরা শুনবো সেটা। হ্যাঁ শুনবো, তার কারণ আজকে দিল্লি মোটামুটি ভাবে আমাদের সাথে বোধহয় 1200 থেকে 1600 কিলোমিটার বোধহয় এরকমই, 2000 কিলোমিটার, 1800-2000 কিলোমিটার মতো দিল্লির ফারাক। এরপরে যেই মঙ্গল সরে গিয়ে মঙ্গল রাহু আসবে, অন্তর্দশায় রাহু ঢুকবে মঙ্গলের সাথে, ভেরি মাচ অ্যালার্মিং ফর ইস্ট জোন অফ ইন্ডিয়া, আচ্ছা, যেখানে আমার রাজ্য পড়ে, ভেরি মাচ অ্যালার্মিং। আজকে বলে রাখছেন এটা? আজকে ওপেন টিভিতে এই প্রথম বললাম। আমার চেম্বারের ঘরে প্রচুর ক্লায়েন্ট ওই পাশ থেকে শুনে মাথা নাড়ছেন, 3 মাস আগের থেকে শুনছেন, 4 মাস আগের থেকে শুনছেন। মানে কোন দিক থেকে অ্যালার্মিং হতে পারে? থ্রেট ফ্রম এক্সটার্নাল অর ইকোনমিক্যাল? এক্সটার্নাল, ইন্টারনাল, এবং সেখানে একটা চরম টাচুট এরকম না হোক, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বাহাদুররা যেন নিশ্চয় নিজেদের কাজ করেন, সজাগ থাকেন, এবং সেটা কোনো রকম রায়োটিক সিচুয়েশনও তৈরি হতে পারে, বেশ, এবং সেটা এক্সটার্নাল ইনফ্লুয়েন্সও সেখানে কাজ করতে পারে। আচ্ছা, ইন্টারনাল একই মোটিভ আজকে যা আছে গ্রহণের পরবর্তী ক্ষেত্রে এন্টায়ার ভারতে আছে, সেম মোটিভই চলবে ইউপি টু বেঙ্গল। এক্সটার্নাল ইনফ্লুয়েন্সও থাকবে, ইন্টারনাল নেগেটিভিটিও চরমভাবে প্রভোকেশনের মাধ্যমে সেটা চরমভাবে একটা বিস্তার লাভ করতে পারে, যেখানে সেই জন্য চাইছি আমি 25টাই থাক, মঙ্গল দশাতেই থাক, মঙ্গল রাহু যেন না আসে। আচ্ছা, বেশ, এবার আমরা ফোন নিয়ে একজন রয়েছেন, একদম নিয়ে ফেলি, কালকে দুর্গাপুর আসছি। হ্যাঁ, বাট খুব ইন্টারেস্টিং আলোচনা, শুনেও বেশ মানে 25 মিনিটে হয় না, খানিকটা ডেফিনেটলি তাই নিজেকেও অনেকটা প্রস্তুত মনে হচ্ছে আর কি, যে আমি কিভাবে আগামী দিন যাব বা ভাববো। অ্যাটলিস্ট আমার মনে আছে গতদিন প্রথম আমার সঙ্গে কৌশিকদার প্রোগ্রামে কৌশিকদা গুরুত্ব দিয়েছিলেন ভাবনার উপরে, একদম সবকিছু হৃদয় দিয়ে নয়, মাথা দিয়েও চিন্তা করতে হয় অনেক কিছু। আজকে সেটাই প্রমাণ হলো যে ক্যালকুলেশন কিভাবে প্রিসাইজ ওয়েতে আপনাকে বলে দিতে পারে যে কি হতে পারে বা কি হওয়ার একটা প্রভূত প্রবল সম্ভাবনা রয়েছে, এবং তার এগেইনস্টে কি করা উচিত সেটাও ওই 5ই সেপ্টেম্বরের অনুষ্ঠানে বলা ছিল সরকার বাহাদুরের জন্য। পুরোটা তো আর শোনানো যায় না, কাজেই ছোট্ট একটা অংশ শোনালাম, দরকার হলে আবার ইউটিউবে গিয়ে আজকের এপিসোডটা দেখবেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি আগরপাড়া থেকে বলছি। আগরপাড়া, কার সম্পর্কে জানবেন?
ছেলের সম্বন্ধে জানি। বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 19/7/2001। 19/7/2001। টাইম বলুন। সকাল 9:56। সকাল 9:56। জন্মস্থান বলুন। ব্যারাকপুর, ইছাপুর। ওকে, বেশ, কি বার ছিল? বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবার ছিল। কন্যা লগ্ন, মিথুন রাশি দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বেশ, বলুন ছেলে কি করছে এখন? বক্রি ছেলে- অবস্থায় মঙ্গল বৃশ্চিকে। একটাই ছেলে আপনার? একটাই ছেলে। ঠিক আছে, বলুন। বাহ, জন্মছক তো ভালো, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে থাকার কথা। কি করছে ছেলে? ছেলে এখন ওই কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে পড়েছে, পাস করে বসে রয়েছে, কিন্তু কেন? চাকরি হচ্ছে না। কোথায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে পাশ করে বসে রয়েছে কেন? দুর্দান্ত হরোস্কোপ। তাড়াতাড়ি বাইরে পালাতে বলুন, মানে পশ্চিমবঙ্গের বাইরে। ইমিডিয়েট এফেক্টে তার চেষ্টা করতে বলুন। দুর্দান্ত জায়গা আছে, 200% হওয়ার মতো জায়গা চলছে। কেন ও ইনিশিয়েটিভ নিচ্ছে না আমি জানি না। একদম হয়ে যাবে, 200% হবে। আগামী 5ই ডিসেম্বর থেকে মে মাসের এন্ডের মধ্যে আপনার ছেলের প্রথম চাকরিটা হয়ে যাবে। এই জাস্ট 5ই ডিসেম্বর থেকে আগামী মে মাসের মধ্যে আপনার ছেলের প্রথম চাকরিটা পেয়ে যাবে। চিন্তিত হওয়ার মতো কিচ্ছু নেই। দুর্দান্ত হরোস্কোপ। হ্যাঁ পাবে তো হ্যাঁ। স্যার, ভালো চাকরি পাবে তো? কিন্তু ভালো ছেলে। পড়াশোনা তো খুব ভালো, ওরা বন্ধু বান্ধবরা জন্ম ছকটাই খুব ভালো, অবশ্যই ভালো পাবে। শুরুর দিকে ভালো আসবে না, তার পরবর্তী ক্ষেত্রে ভালো আসবে। এই জন্মছকটা প্রচুর কিছু আপনার ছেলে জীবনে করবে, এটা আমি আজকে গ্যারেন্টি দিচ্ছি। আপনি লিখে রাখবেন ডায়েরিতে, প্রচুর কিছু করবে। আজকে আপনি মাত্র একটা চাকরির জন্য আমার সাথে কথা বলছেন। আপনার ছেলের জন্মছকটা 10 রকম কাজ করার মতো একাধারে, এবং সেটাও ভবিষ্যতে করবে। এটা আমি অন এয়ার লাইভ প্রোগ্রামে বলে রাখলাম। আপনাকে বেঁচে থাকতে হবে সেটা ভোগ করার জন্য, ছেলের ওই সফলতা দেখার জন্য, কর্মের দিক থেকে, রোজগারের দিক থেকে। স্যার, ও ভেঙে পড়েছে। এমটেক করে বলে প্রিপারেশন নিচ্ছে, কিন্তু ও মনের দিক থেকে ভেঙে পড়ছে। না, কিচ্ছু ভেঙে পড়লে কি করা যাবে বলুন? ভেঙে পড়ার মতো হরোস্কোপই না। ওই চন্দ্র রাহু একত্রিত আছে, মাঝে মধ্যে একটু ডিপ্রেশনে চলে যায়। কেতু চতুর্থে বসে আছে, সেই জন্য একটু ডিপ্রেশনে যায়। ডিপ্রেশনের জন্মছকই এটা না। এটা, আরে মেঘ এসে সূর্যকেও ঢেকে দেয় মাঝে মধ্যে, তা বলে কি সূর্য আলো দেওয়া বন্ধ করে দেয় নাকি? আপনার ছেলে জন্মেছেই তো 19 তারিখে জুলাই মাসে। তো এক সংখ্যাল মানুষও দুর্ধর্ষ হরোস্কোপ, দুর্ধর্ষ। এমটেক করতে চাইলেও করতে পারে, সেটাও গেটে চান্স পেয়ে যাবে সামনের বছর পরীক্ষা দিলে, সেটাও কোনো সমস্যা নেই। যদি চাকরি করবো ভাবে, চাকরিও কিন্তু করতে পারে, সেটাতেও নো প্রবলেম অ্যাট অল। ঠিক আছে? তবে চাকরি করে এগিয়ে যাওয়া ভালো মনে হয়। ভবিষ্যতে গিয়ে প্রয়োজন হয়ে একটা MBA করে নেবে, কারণ ও ভবিষ্যতে নিজের ভেঞ্চার করবে। এরকমই হরোস্কোপ। ও একদিন মালিক হয়ে 50-100 জন, 500 জন, 5000 জনকে রোজগার দেবে আগামী ভবিষ্যতে। তার জন্য আপনাকে বাঁচতে হবে অন্তত আরও 20 থেকে 25 বছর। আপনি আমার কথা মিলিয়ে নেবেন, ডায়েরিতে লিখে রাখুন। অন এয়ার বলে দিচ্ছি, কোনো প্রতিকারের কথা বলিনি। এটা করবেই, খালি চিয়ার আপ করতে হবে। বেসিক জায়গাটা যেন ঠিক থাকে, কারণ সেই এনার্জি পাওয়ার ওর মধ্যে আছে, এই জন্ম ছকটাতেও আছে। কিচ্ছু চিন্তিত হবেন না, একদম এগিয়ে যেতে বলুন। ঠিক আছে ম্যাম? আচ্ছা আচ্ছা, একদম। বেশ, আপনি এখন নিজের দিকে নজর দিন, যাতে আপনি অন্তত আরো 25 বছর সুস্থভাবে বেঁচে ছেলের যে সাফল্য সেটা একদম সামনে থেকে দেখতে পারেন। এই হচ্ছে পরিষ্কার। একদম দেখবে, কোনো অসুবিধা নেই। দুর্ধর্ষ হরোস্কোপ। বেশ, আর কালকে চেম্বারটা? কালকে চেম্বার দুর্গাপুর। কালকে দুর্গাপুরে আসছি, দেখা হচ্ছে আপনাদের সাথে। তারপরে তো যেরকম শুক্র শনি থাকে, খর্দা থাকবে, কোনো অসুবিধা নেই। আজকে হাতিবাগান, সে তো যাচ্ছি। একদমই। তবে অবশ্যই কৌশিকদার এই প্রোগ্রাম এবং এই প্রেডিকশন, মানে যেটা প্রথমার্ধে হলো, পরেরটা তো প্রেডিকশন নিয়ে আমার কোনো কথা নেই। প্রেডিকশন উনি করেনই, খুব প্রিসাইজ ওয়েতে করেন, খুব এনকারেজিং। বাই দ্য ওয়ে, আমি গতদিনও শুনছিলাম যে বাইরে যাওয়ার যোগ রয়েছে, কিন্তু সে ঘরে বসে রয়েছে। হয়তোবা সেই জায়গায় একটু মুভ করলে যাওয়া সম্ভব। একটু সঠিক দিশা দেখানো, সেই দিশায় কর্ম করা। জ্যোতিষশাস্ত্র অনলি এটাই করে। একদমই। তার জন্য রেমেডি কি করে? আমাকে ব্যালেন্স করে, সেজন্যই রেমেডি প্রয়োজন। ওইটার কারণেই রেমেডি। কপাল ঘোরায় না। যারা কপাল ঘোরাতে যান তারা নিজেরা ঘুরে যান, যার ফলে। চলুন আজকে এখানে শেষ করি। অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ কৌশিক দাকে। নমস্কার সবাইকে।